দুর্নীতির সমস্ত সীমাকে ছাড়িয়ে গেলেন মিস্টার ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এখন বর্তমানে যে কথাটা উঠে এসেছে সেটা হলো জমি দখল। নারায়ণগঞ্জে সত্যতা প্রমাণ পাওয়া গেছে, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারছি যে এখন তিনি জমি দখল করার প্রচেষ্টায় মেতে আছেন এবং করেছেনও। সরকারি জমি বিভিন্নভাবে আত্মসাৎ করে সেই জমি আবার অন্যের কাছে চওড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিষয়টা খুবই মারাত্মক লেভেলের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কিছুদিন আগেই মাত্র দুই তিন দিন ব্যবধান হবে 120 কোটি টাকা আত্মসাতের ব্যাপারটা আপনারা শুনেছেন সরানোর। তারপর আমরা শুনলাম 250 কোটি টাকা। তারপরে তিনি কোনো স্টেটমেন্ট দিলেন না। 2 দিন পরে এসে তিনি গণমাধ্যমে স্টেটমেন্ট দিলেন যে এটা আসলে সুদের উপরে বাড়বে, তাই তিনি সরিয়েছেন। আবার বোর্ডের অনেক পরিচালক এটা জানেন না। প্রশ্নের জবাব যখন দেবে সাংবাদিকদের, তখন বিসিবির যে লোকেরা তারা প্রশ্নের উত্তর দিতে পারছে না। কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকে গেছে চিন্তা করেন। এখানে আবার কিছু তেলবাজ মানুষ আছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা টেলিভিশনের উপস্থাপক এবং ওয়ানফিল্ডের মালিক, তিনি দারুণভাবে বিশ্লেষণ করেন। আমি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এই পর্যন্ত যত বিশ্লেষণ শুনেছি বা দেখেছি, আমি সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে 1 নম্বরে রাখবো। তবে তিনিও যে তেলবাজ বা চাটতে পারেন এটা তার প্রমাণ হয়ে গেছে। একজন বোর্ড প্রেসিডেন্ট বলেন, একজন মাফিয়া বলেন, একজন কি বলবো সরকার কোন উচ্চ লেভেলের মানুষ বলেন, সে যেভাবে বলবে আমি যদি সেইভাবেই ব্যাখ্যা করি তাহলে বিষয়টা তার পক্ষে যাচ্ছে। আমি ডিপিএল ধারাভাষ্য দেওয়ার জন্য বিসিবির উচ্চ পর্যায়ের কোনো বৈঠক কিংবা কোনো ধরনের অনুষ্ঠানে আমি উপস্থাপক হওয়ার জন্য ফারুক আহমেদকে তেল মাখতে হবে বা ফারুক আহমেদের বিষয়গুলো গোপন রাখতে হবে। ফারুক আহমেদ যা বলবে আমাকে তাই শুনতে হবে, এটা তো হতে পারে না ভাই। পাপন কখনোই কণ্ঠরোধ করেননি। এই পর্যন্ত পাপনের 16-17 বছরের ক্যারিয়ারে তিনি যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তিনি যে দুধে দেওয়া তুলসী পাতা ছিলেন এটা কিন্তু না। অবশ্যই তার 9 কোটি টাকার একটা ব্যাপার স্যাপার আছে, তিনি আত্মসাৎ করেছেন। এর থেকে বেশি কিছুও থাকতে পারে, কিন্তু তিনি কখনো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করেন নাই। বিসিবিতে সবাইকে অ্যালাউ করেছিলেন, সবাই কিন্তু তার নিজস্ব স্বাধীনতা মোতাবেক প্রশ্ন করেছিল। প্রশ্নে জর্জরিত করা হয়েছিল পাপনকে প্রত্যেকটা ম্যাচে এবং ব্যর্থতার দায়ভারও তিনি নিয়েছেন। সব ভাইরাল ইস্যুগুলো কিন্তু পাপনকে নিয়ে গঠিত হয়েছে, কিন্তু পাপন কখনো রিয়াসাদ আজম বিন কিংবা অন্যান্য সাংবাদিককে কিন্তু তিনি প্রবেশের নিষেধাজ্ঞা দেন নাই। বাট এখন ফারুক আহমেদ কিন্তু বিসিবিতে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। ফারুকের এই দুটা বিষয় তো গেল। এবার বিপিএল তিনি কি করেছেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান যারা বিজনেস করে থাকে আমেরিকাতে, ইউরোপে, এমন একটা বিজনেস ম্যানকে তিনি দল দেন নাই। তিনি দল দিয়েছেন তার বন্ধু মিস্টার শফিককে, যিনি চেক বাউন্স করে, ভুয়া চেক, প্লেয়ারদেরকে যে বেতন দেয় না, প্লেয়ারকে 1 টাকাও পরিশোধ করে নাই। বিদেশি প্লেয়ারগুলো কান্নাকাটি করছে, বিসিবির কাছে কল করছে, ডক্টর ইউনূসের নাম্বার চেয়েছে, ইউনূসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের নেক্কারজনক বিপিএল হয়েছে এবার। বাংলাদেশ ডজন ম্যাচ খেলে ফেলেছে। 15টা ম্যাচ খেলে বাংলাদেশ এখনো একটা ম্যাচও জিততে পারেনি ইন্টারন্যাশনালি। জিম্বাবুর সাথেও বাংলাদেশ হেরে যায়, যেখানে সাকিব আল হাসান 12টা টেস্ট খেলে 9টাতে জয়লাভ করে 3টাতে হারে। সেখানে বাংলাদেশ সাকিব আল হাসানকে ছাড়া 7টা টেস্ট খেলে 7টাতেই পরাজিত হয়। বাংলাদেশের অবস্থা ঠিক এইরকমই। এজন্যই পাপন বলতেন যে আমি সাকিবকে ছুটি দেব না। সাকিবকে তিনি জিম্বাবুয়ের সাথেও ছুটি দিতেন না, কারণ পাপন জানতেন যে বাংলাদেশের ক্রিকেটাররা কেমন পারফর্ম করে। সাকিবকে ছাড়া জিম্বাবুয়ের সাথেও জিতা যায় না, সেটাও তিনি মনে মনে ভাবতেন এবং বাংলাদেশের দল সম্পর্কে জানতেন। আর সেই সাকিব যিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠালেন, তাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দিলাম না। আজকে তার 1.5 কোটি, আর এক জায়গায় 2 কোটি, আর এক জায়গায় 2 কোটি, মোটেই প্রায় 5.5 কোটি 6 কোটি টাকার জন্য যখন আমরা তাকে দেশে আসতে দেই না, আবার তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি এগুলো করেন নাই। শত ক্যামেরা লেন্স তিনি ফাঁকি দিতে পারেন নাই, তিনি প্রমাণ করতে চেয়েছেন, বাট তাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হয়নি। বাট এই বাংলাদেশে এখন এই কয়েক মাসের ব্যবধানে কেউ 300 কোটি টাকা লুট করে নাই, কেউ 400 কোটি করে নাই, কেউ আবার একদিনেই 120 কোটি টাকা সরিয়ে নাই। এ বাংলাদেশে চলছে দুর্নীতির একটা লীলা খেলা, আর বিসিবিতে চলছে হরিলোট। অন্য কোনো সেক্টরে আমি যেতে চাই না, কেননা অন্য কোনো সেক্টর বা অন্য কোনো সেক্টর নিয়ে আমার কোনো ধারণা নাই। বাট বিসিবি, বাংলাদেশের খেলাধুলা, এগুলো নিয়ে মোটামুটি একটু নলেজ আছে, তাই এই
জিনিসটা নিয়ে একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল, তবে সবকিছু ঘটে যাওয়ার পরে তারপরে কন্টেন্টটা বানালাম, এই জন্যই যেন ভুল ত্রুটি না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।